সেই সময়ের মানে ক্রোনোলজিক্যাল প্যাটার্নসগুলো দেখেন, 2001-11 আগে কিন্তু আমাদের দেশে একটা খুব নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কারেক্ট? এবং সেখানে দেখবেন যে রাস্তার ভিতরে বিএনপি জামাতের সাথে আওয়ামী লীগের ওপেন যে ক্ল্যাশটা হয় এবং সেখানে লগি বৈঠক, আমরা শেখ হাসিনার অনেক কথা বলি, কিন্তু ওপেন একজন মানুষ যখন এক্সিকিউশনের অর্ডার দেয়, আমরা কি আজ পর্যন্ত এই বিচারটা করতে পেরেছি? এবং এই সর্বশেষ 24-এও কিন্তু তিনি তাই করেছেন। এবং লগি বৈঠে দিয়ে যে একজন জামাতের কর্মী বোধহয় ছিলেন, লাঠি দিয়ে যে তা মারার পরে তার যে মগজটা বের হয়ে গেল, হ্যাঁ, এই যে হত্যাকাণ্ড, এই যে নৈরাজ্য যে সৃষ্টি হয়, এই সৃষ্টির ভেতরে দিয়ে যখন দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতিতে চলে যায়, বাংলাদেশের সেনাবাহিনীর বেশিরভাগ সদস্যর প্রধান ট্রেনিংটা কি হয় যে আমরা দেশটাকে রক্ষা করবো, রাইট? এবং সেটা করতে গিয়ে তারা স্থিতিশীলতা পছন্দ করে, কারণ এই ধরনের অস্থিতিশীলতা কিন্তু আমাদের দেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব হারাতে পারে, রাইট? তো গ্রাউন্ডসগুলো তৈরি করতে হয়। একটু আগে আমরা যেটা বলছিলাম জেনারেল মঈন সাহেবের কথা, যেটা ওনার অ্যাপয়েন্টমেন্টের আগে কে না জানতো যে ওনার ভাই ভারতের সবচেয়ে বড় এজেন্ট বাংলাদেশে, টিপু সাহেব, ইফাদের মালিক, কে না জানতেন? টাটা ইফাদ হচ্ছে আপনার টাটার সাথে জয়েন্ট ভেঞ্চারে বিজনেস। ইফাদ করে হচ্ছে আপনার অশোক লেল্যান্ডের, অশোক লেল্যান্ড। সেই সময় ওনারা ক্ষমতায় আসলেন এবং উনি কিন্তু অতটুকু ইন্টারেস্টেড ছিলেন না। মূলত হয়েছিল যে অস্থিতিশীল পরিস্থিতি যখন সৃষ্টি হয় তখন এই যে মুভটা হয়, এটা গ্রিন ক্লিয়ারেন্সটা কিন্তু মার্কিন দূতাবাস প্রদান করেন এবং সেখানে প্যাট্রিশিয়া বুটেনিস যিনি এসেছিলেন, মানে কোনটা 111-এর যে প্রধান যে জিনিসটা হয়, যেটা আমাদের 9 ডিভির যে কমান্ডার ছিলেন জন মাসুদ সাহেব, ক্লিয়ারেন্সটা কিন্তু প্যাট্রিশিয়া বুটেনিস ওনাদেরকে দেন, ইউনিট টু ইন্টারভিন। এবং তাদের তখন কিন্তু কোনো জেনারেল কিন্তু হঠাৎ করে এই কাজগুলো করতে পারে না, আর্মিতে কিন্তু এই জিনিসটা হয় না। মূলত কর্নেল এবং যারা গ্রাউন্ড ফোর্সে যারা থাকেন তাদের মূলত যে মানসিকতাটা যেটা থাকে যে আমার দেশটাকে, এটা কি হচ্ছে আমাদের দেশে, দেশকে ভালোবেসে কিন্তু তারা চিন্তা করেছিলেন যে না ঠিক আছে আমাদের ইন্টারভেনশন নেওয়াটা উচিত। জেনারেল মঈন সাহেব কিন্তু বঙ্গভবনে যান নাই, গিয়েছিলেন জেনারেল মাসুদ এবং অন্যান্যরা। এবং এর পরে আমরা যে 2 বছর যেটা দেখি, আপনি জানেন যে যখন কোনো ক্রাইম হয়, কোনো মার্ডার হয়, এরপরে যারা কিনা ইনভেস্টিগেশন করে তারা কিন্তু প্রথম জিনিস দেখার চেষ্টা করেন, আমরা ছোটবেলা গোয়েন্দা গল্প শুনেছি যে এর বেনিফিশিয়ারিটা সবচেয়ে বেশি কে। এদের যে 2008-এর ইলেকশনের পরে এরা কে কোথায় কিভাবে বেনিফিশিয়ারি হয়েছে এটা আমরা সবাই দেখেছি অর্থনৈতিকভাবে। আপনি যে মঈন সাহেব তার এন্টায়ার পরিবারকে মার্কিন পাসপোর্ট দিয়ে দেওয়া হয়, তারা আমেরিকা চলে গেলেন। 2 বছর কি হয়েছে এটা আমরা সবাই জানি। এবং নীল নকশার এই যে নির্বাচনটাকে করা, এবং তাকে আমি আগেও অনুষ্ঠানে আপনাকে বলেছি যে কারা কারা এর পিছনে জড়িত ছিল, কোন জায়গায় তাদের মিটিং হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে, তারা কোন বংশোদ্ভূত এবং কি কারণে এই করে এই কম্প্রোমাইজগুলো হলো। তার মানে 2008-এর নির্বাচন যদি এত বেশি বিতর্কিত হয়, সেটি নিয়ে আমরা এখন কথা বলছি না কেন? আমরা এরপরের 14 নির্বাচন, 18 নির্বাচন এবং 24-এর নির্বাচন নিয়ে কথা আছে এবং সেটি নিয়ে এক ধরনের আদালতেও অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু 8-এর নির্বাচন যদি এরকম কনস্পিরেসি হয়, সেটি নিয়ে আমরা কেন কথা বলছি না? এবং আমাদের রাজনৈতিক দলগুলোও কিন্তু এটি নিয়ে তেমন কোনো কথা বলছেন, কারণ 8 হয়েছে, 14 হয়েছে, 18 হয়েছে, 23 হয়েছে। হ্যাঁ, আপনি কোনটা দিয়ে শুরু করবেন আর কোনটা দিয়ে শেষ করবেন? আমার বাড়ির সামনে বেগম খালেদা জিয়া তার সর্বশেষ ভাষণটা দিয়েছিলেন, আমি শুনেছিলাম। শি ফট টিল দ্য এন্ড, হাঁটতে পারছেন না এবং উনি চেষ্টা করেছিলেন। কিন্তু আমি বলবো যে তাদের কিছু ভুলের জন্য, শাসন ব্যবস্থা তাদের ভুলের জন্য এবং বেশ কিছু ঘটনার জন্য, অস্ত্র মামলা এবং অন্যান্য বিষয়ের জন্য আমরা সবসময় আসলে ভারতের কাছে ভিক্টিমাইজড হয়ে পড়ে থাকি। তারপরে এই 8-এর নির্বাচনের প্রথম ধাক্কা আমরা কি খেলাম? বিডিআরের ধাক্কাটা খেলাম। সেখান থেকেও কিন্তু আমাদের কোনো শিক্ষাটা হয়নি। কিন্তু এরপরে আমরা যে প্রথম যে কথাটা বলছিলাম, যে আপনি বলছিলেন যে এতগুলো ভোটার হলো, হ্যাঁ দেখেন এটা কিন্তু কোনো বিচার হলো না। কিন্তু আমরা কি করলাম? 18 বছর কম বয়সী ভোটারদেরকে দিয়ে একটা ব্লু প্রিন্টের ইলেকশন করে একটা ফ্যাসিস্ট সরকারকে এনে তারপরে
উনি এর পরে যা যা করলেন এবং জাস্ট ওনার ফ্যাসিজমকে রিনিউ করে নেওয়া এবং একটা অল্প বয়সী মনকে, এবং ওই সময় যারা নির্বাচন কমিশনার ছিলেন তারা কেন এই বিষয়টি নোটিস করলেন না? বন্দুক যার হাতে তার হাতে ক্ষমতা।